বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক বিভিন্ন মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে, বললেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। থাকছে বিস্তারিত। এদিকে প্রায় 9 ঘন্টা বন্ধের পর নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে স্বাভাবিকভাবে। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব ইউক্রেনকে আরও অস্ত্র দিচ্ছে জার্মানিকে কড়া হুঁশিয়ারি দিয়ে একই বললেন রাশিয়ার প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক সহ বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এদিকে হঠাৎ সেনাপ্রধান এই সাক্ষাৎ নিয়ে আলোচনা হচ্ছে, যদিও সাক্ষাতে দুজনের মধ্যে কী আলোচনা হয়েছে তা জানা সম্ভব হয়নি। এদিকে তবে দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়া প্রাক্কালে সেনাপ্রধানের এই সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা বিশ্লেষণ হচ্ছে। এদিকে সবাই বিষয়টি ইতিবাচকভাবেই দেখছেন। এদিকে রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সন্ত্রীক গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় যান। প্রায় 40 মিনিট সেনাপ্রধান তার বাসায় ছিলেন। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কিছু সময় তারা একান্তে কথা বলেন। সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর। এদিকে খালেদা জিয়ার অন্য একজন ব্যক্তিগত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ওনারা একান্ত কথা বলেছেন। এ সময় বিএনপির অন্য কোনো নেতা ছিল না। অবশ্য বিএনপি নেতারা সেনাপ্রধানের ওই সাক্ষাৎকে সৌজন্য হিসেবেই দেখছেন। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে দলটির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, তিনি খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। সেজন্য তার স্বাস্থ্যের খোঁজ নিতে সেনাপ্রধান সন্ত্রীক এসেছিলেন। যতটুকু জেনেছি, সাক্ষাতের ম্যাডামের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে কথাবার্তা হয়েছে। রাজনীতি বা অন্য কোনো বিষয়ে আলোচনা হয়নি এখন পর্যন্ত। এদিকে বিএনপির এই নেতা আরও বলেন, চিকিৎসার জন্য তাদের নেত্রী বিদেশ যাওয়ার আগে সেনাপ্রধানের এই দেখার বিষয় তার ইতিবাচক হিসেবেই দেখছেন। এদিকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ বিষয়ে বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার ব্যাপারে এর আগে প্রস্তুতি নেওয়া হলেও তিনি যাননি। তখন কোনো পত্রিকায় এমন খবর লেখা হয়েছিল যে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি যাচ্ছেন না। এমন প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে হয়তো তার সঙ্গে সেনাপ্রধান দেখা করেছেন, এটা আমার ধারণা। মান্না আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আগে এটি একটি সৌজন্য সাক্ষাৎ বলা হয়। যদিও এর কোনো নিয়ম নেই, তবে এই সাক্ষাৎকে নেতিবাচকভাবে দেখার কিছু নেই। এদিকে 1-1.5 মাস ধরে খালেদা জিয়ার চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়া বিষয়ে আলোচনা চলছিল। কয়েক দফা তারিখেও নির্ধারণ করা হয়েছিল। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী সপ্তাহে লন্ডনে যেতে পারেন বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানিয়েছেন। বিষয়টি সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য পিআর সংখ্যাপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির চরমনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেছেন, সুন্দর দেশ গড়ার একমাত্র রক্ষা কবচ ও তার নীতি আদর্শের নাম হলো ইসলাম। আর এই সুন্দর দেশ পরিচালনার জন্য নির্বাচন হতে হবে পিআর সিস্টেম। ব্যবসা করতে হলে পুঁজি দরকার, পুঁজি খাটাবেন অথচ ব্যবসায় খুব লাভ হবে, এটা অকল্পনীয়, সেটা সম্ভব নয়। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলাইতনে ইসলামিক শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম এসব কথা বলেছেন। এদিকে জাতীয় পার্টি জামাত ইসলামী, এবি পার্টি, সিপিবি, গণসংহতি আন্দোলন সহ অনেকেই নির্বাচন পদ্ধতি পরিবর্তনের পক্ষে। তারা জাতীয় সংসদ নির্বাচনের আনুপাতিক প্রতিনিধিমূলক ব্যবস্থা চালুর কথা বলেছে। সংখ্যাপাতিক বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলো আসন ভিত্তিক। ঘন কুয়াশায় আবারও দেশের গুরুত্বপূর্ণ 2 নৌপথ ফেরি, লঞ্চ ও নৌযান চলাচল ব্যাহত হয়েছে। এদিকে প্রায় 9 ঘন্টা বন্ধের পর আজ সকাল 8:45 থেকে রাজবাড়ীর দৌলতিয়া, মানিকগঞ্জের পটুরি এবং মানিকগঞ্জের আরিচা, পাবনার কাজিরহাট নৌপথে ফেরি ও নৌ চলাচল সচল হয়েছে। এদিকে জানা যায়, দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন উভয় ঘাটে আটকে থাকা যানবাহনের যাত্রী সহ
সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে এর আগে 2 নৌপথে 3টি ফেরি কুয়াশার কারণে মাঝ নদীতে আটকে পড়ে ফেরিসহ অন্য নৌজাহাজ চলাচল ব্যাহত হয়। দক্ষিণ পশ্চিম অঞ্চলে অনেক যানবাহন এ পথ পরিহার করে বিকল্প হিসেবে পদ্মা সেতু দিয়ে ঘুরে গন্তব্যে রওনা দিয়েছে। এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউ সহ আরিসা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এজিএম আব্দুল সাত্তার জানান, গতকাল রাত থেকে পদ্মা নদী অববাহিকায় কুয়াশা ঘন হতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে ফেরি মাস্টাররা সামান্য দূরের কিছুই দেখতে পাচ্ছিলেন না। এদিকে দুর্ঘটনায় এড়াতে রাত 11টা থেকে দৌলতিয়া পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে এর আগে ঘাট ছেড়ে যাওয়া বড় বিশিষ্ট মতিউর রহমান মাঝ নদীতে কুয়াশার কবলে দিক হারিয়ে ফেলে বাধ্য হয়ে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফেরিটি মাঝ নদীতেই নোঙ্গর করা হয়। এদিকে গতকাল রাত 11টা থেকে প্রায় 9 ঘন্টা পর সকাল 7:45 দিকে নদী অববাহিকায় কুয়াশা কিছুটা কমতে থাকলে কর্তৃপক্ষ ফেরি চালুর নির্দেশনা দেন। এরপর মাঝ নদীতে থাকা ফেরিটি ঘাটে পৌঁছালে সেখান থেকে অন্য ফেরিওয়ালা ছাড়তে শুরু করে। রাশিয়াকে দমাতে ইউক্রেনকে আরও অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এদিকে নতুন অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে দেশটি, খবর আনাদোলু এজেন্সির। জার্মানির ঘোষণা অনুযায়ী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে রক্ষায় বিদ্যমান সহায়তা বাড়াচ্ছে তারা। নতুন অস্ত্র প্যাকেজটি আগে চালানোর সঙ্গে সংযোজিত হবে। এবার পেতে যাওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 15টি লিওপ্যাড 1-এর 5 ট্যাঙ্ক, 2টি প্রিপার্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক, 1টি সচলিত হাউটজার, 2টি আইরিস-টি অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম এবং 2টি প্রেটিডিয়াম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা। এসব অস্ত্র ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে বিশেষ সুবিধা দেবে বলে আশা করা হচ্ছে। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সম্প্রতি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে। প্রায় প্রতিদিন শহরগুলোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হানছে। এই পরিস্থিতিতে জার্মান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে বার্লিনের তথ্য মতে 2023 সালে অতিরিক্ত আইডিএস সিস্টেম সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এর প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে এখন। জার্মানি ইউক্রেনকে পেপার্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্কগুলোর জন্য অতিরিক্ত 65,000 রাউন্ড অ্যান্টি এয়ারক্রাফট ট্যাঙ্ক, গোলাবারুদ এবং অন্যান্য অস্ত্রের অতিরিক্ত গোলাবারুদ সরবরাহ করেছে। এছাড়াও জার্মানি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে, যা যুদ্ধ বিমানকে আকাশেই লক্ষ্যবস্তুতে পরিণত করে আক্রমণ করতে সক্ষম হবে। এ ধরনের আক্রমণ পরিচালনা করা গেলে খুব সহজেই শত্রু বিমান ধ্বংস করা সম্ভব। এদিকে ইউক্রেনকে অস্ত্র সহায়তা বৃদ্ধি জার্মানকে নতুন শঙ্কায় ফেলেছে, কারণ ইউক্রেনের হামলার পরেই থেকে রুশ হুমকির মুখে আছে ইউরোপ। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলে যুদ্ধের দামানা আতঙ্কিত করে রেখেছে গোটা অঞ্চলকে। আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতে সামরিক জোট ন্যাটোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে মস্কো। এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে জার্মানির হামলা চালাতে পারে রাশিয়া, এ আশঙ্কা করেছে দেশটির সরকার। ঠিক কবে নাগাদ হামলা করা হবে তা নিয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছে জার্মান সরকারের পক্ষ থেকে।